আসসালামু আলাইকুম। আল জাজিরাতে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটি খুব মনোযোগ দিয়ে শুনলাম। সজীব ওয়াজেদ জয় বরাবরই দলের ক্রাইসিস মোমেন্টে আন্তর্জাতিক মহলে বেশ সক্রিয় হয়ে ওঠেন। আজকেও দেখলাম সেই সক্রিয়তা। সজীব ওয়াজেদ জয় একা করার সময় উনি সক্রিয় ছিলেন অনলাইনে, উনি সক্রিয় ছিলেন বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এমনকি এই আল জাজিরাতেও, এবং খুব সফল হয়েছিলেন তখন, কারণ উনি অনেক প্রশংসা করিয়েছিলেন। যেহেতু উনি বিদেশে বড় হয়েছেন, বিদেশে আমেরিকায় পড়াশোনা করেছেন, তাই ওনার ইংলিশ এবং ওনার কথা বলার স্টাইল এগুলো ওয়েস্টে বেশ হোমোজেনাস। মানে ওখানে আপনার মনে হবে যে উনি ওখানে একজন যেভাবে স্মার্টলি কথা বলা দরকার সেই স্মার্টলি উনি কথা বলেছেন, মিডিয়াকে অ্যাড্রেস করেছেন, সাংবাদিকদেরকে ফেস করেছেন, যেটা তারেক রহমান এক মুহূর্তের জন্য বিদেশে কখনোই করেনি। তাই এই হিসাবে সজীব ওয়াজেদ জয় বেশ সাকসেসফুল। আজকের এই সাক্ষাৎকারটি দেখলাম, যথারীতি খুব স্মার্টলি উনি ওনার নিজের বাসায় সাক্ষাৎকারটি দিয়েছেন, এবং এই সাক্ষাৎকার দেওয়ার সময় ওনার যে কেতাদুরস্ত অবস্থা, ওনার যে কাপড় চোপড়, কথা বলার স্টাইল, হেয়ার স্টাইল, ক্লিন শেভ, এবং খুব স্মার্টলি উনি উপস্থাপন করেছেন নিজেকে, যেটাতে একজন লিডারের যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার সেটা হয়েছে। তবে সাক্ষাৎকারটিকে যদি আমি স্ক্রুটিনাইজ করতে চাই, অর্থাৎ পলিটিক্যালি স্ক্রুটিনাইজ করতে চাই, তাহলে কি দাঁড়ায়, চলুন আলোচনা করি। সজীব ওয়াজেদ জয় উনি এডুকেটেড মানুষ, এবং উনি পড়াশোনা করেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এবং গ্লোবাল লিডারদের সঙ্গে ওনার শোল্ডার রাবিং এর অভিজ্ঞতা আছে। তবে সাক্ষাৎকারটি আমি যখন দেখেছি, তাতে আমার মনে হয়েছে যে উনি অনেকটা ডিফেন্স মোডে ছিলেন, এবং এই ডিফেন্স মোডে থাকার কারণে উনি যেভাবে ডমিনেট করা উচিত ছিল সেভাবে উনি সাক্ষাৎকারটি ডমিনেট করতে পারেননি। যদি বলেন যে উনি ডিফেন্স কিরকম করেছেন, আমি বলবো হি ডিফেন্ডেড দ্য আওয়ামী লীগ পজিশন মোটামুটি ভালোভাবেই। সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটা তবুও ভেরি ইম্পর্টেন্ট। কি হিসাবে ইম্পর্টেন্ট? প্রথমত ইম্পর্টেন্ট কতগুলি বিষয় বেরিয়ে এসছে এখান থেকে। সেটা হচ্ছে ওনার আলোচনা থেকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা আর আওয়ামী লীগে ফিরবেন না, অর্থাৎ উনি নেতৃত্বে ফিরবেন না এই অর্থে। অর্থাৎ শেখ হাসিনা আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতি থেকে উনি অবসরে যাচ্ছেন, এবং সেই প্রক্রিয়া বোধহয় আওয়ামী লীগের ভেতরে শুরু হয়েছে। এবং যেহেতু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে সাধারণ মানুষের, কোটি কোটি মানুষের সমর্থন আছে, সেহেতু এই দলটিকে নিঃশেষ করে দেওয়া যাবে না, এবং সেই দলটি আসলে মরে যাবার মতো দল নয়, এটা ওনার কথা থেকে স্পষ্ট হয়েছে। তাহলে আওয়ামী লীগ, শেখ হাসিনা কে রিটায়ারমেন্টের পরবর্তীতে বর্তমানে আওয়ামী লীগ কিভাবে গোছানো হচ্ছে, কিভাবে ফিরে আসবে, এতে কারা থাকবে, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কাজ চলছে, এটা স্পষ্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উচিত হবে না এখন আশা করা যে তারা আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে দেখবেন, এটা সজীব ওয়াজেদ জয় নিশ্চিত করেছেন। দ্বিতীয়ত হচ্ছে সজীব ওয়াজেদ জয় স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগ মিসহ্যান্ডেল করেছিল সেই প্রোটেস্টকে। সুতরাং এইটা একটি ভালো দিক যে আওয়ামী লীগের দোষ স্বীকারের যে বিষয়টা, যেটা আমাদের সাধারণত বাংলাদেশের রাজনীতিতে নেই, সেটা সজীব ওয়াজেদ জয়ের টোনে এসছে, যে উনি স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল আওয়ামী লীগের, এবং ওনার বিভিন্ন কথায় এটাও স্বীকার হয়েছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগে অবশ্যই করাপ্ট ব্যক্তিও ছিল, যেটা আমরা বারবার বলে আসছি। কিন্তু এট দ্য সেম টাইম উনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের সমর্থন বাংলাদেশের 40-50% মানুষের, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সবাই যারা সমর্থক, সবাই রাজনীতি ছেড়ে হাত পা গুটিয়ে বসে যাবে, এটা ধারণা করা অমূলক। আরো আছে যে উনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কেউ এই ইলেকশনে যাবে না, কারণ এটা অল ইনক্লুসিভ নির্বাচন নয়। আরো স্পষ্ট হয়েছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এবং ধরা হয়েছে যে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টটি গ্রহণযোগ্য নয়, এবং যারা মারা গিয়েছে তাদের ব্যাপারে আসলে যেই বিষয়টি উনি এনেছেন, সেটা পুলিশ হত্যার বিষয়টি উনি এনেছেন। তবে যেই জিনিসগুলো আরো স্পষ্ট বলা দরকার ছিল, ওটা আসলে স্পষ্ট হয়ে আসেনি, অর্থাৎ উনি এমফেসাইজ করতে পারেননি আলোচনায়। সেটা হচ্ছে যে
এই যে উনি শ্যাম যে ট্রায়াল হচ্ছে এটার কথা উনি বলেছেন, কিন্তু ট্রায়াল কেন হচ্ছে শ্যাম, বা কেন এই ট্রায়ালটা গ্রহণযোগ্য নয়, উনি যদিও বলেছেন যে শেখ হাসিনা তার নিজের পছন্দ মতো আইনজীবী নিতে পারেননি, তথাপি এখানে পাশাপাশি ওনার উচিত ছিল বলার যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কেউই আসলে সুষ্ঠু বিচার আশা করতে পারছে না। যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, ফেয়ার ট্রায়াল হোক, কিন্তু ফেয়ার ট্রায়ালটা নিশ্চিত হচ্ছে না। কি কারণে? এবং তাদের যে জুডিশিয়াল পারসিকিউশন হচ্ছে, এই জিনিসটি উনি স্পষ্ট করার ক্ষেত্রে যে আদালতে পেটানো হচ্ছে, যাকে যাকে ধরা হচ্ছে, এই বিষয়গুলিকে উনি আর একটু স্পষ্ট করতে পারতেন। বারবার যেই সাংবাদিক, আল জাজির সাংবাদিক যেটা করেছে, প্রতিটা মুহূর্তে জয়কে কাট করে দিয়েছে, অর্থাৎ জয় কোনো সেন্টেন্সই শেষ করতে পারেননি, এবং প্রতিটা মুহূর্তে বরঞ্চ ইন্টারভিউয়ার বারবার বলা কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। যেখানে সজীব ওয়াজেদ জয় ওকে বললেও, উনি যদি কথা শোনার সময় উনি ওকে বলেছেন, তারপরেও সজীব ওয়াজেদ জয়কে উনি এই সাংবাদিক বলেছে লেট মি ফিনিশ, লেট মি ফিনিশ। অর্থাৎ এটা এক ধরনের ডমিনেটিং অ্যাটিটিউড। সজীব ওয়াজেদ জয় বরঞ্চ বড় বড় যারা নেতা, যেমন ধরেন ওবামা, ট্রাম্প তো বটেই, যখন ওনাদের ইন্টারভিউ নেওয়া হয় তখন ওনারা ডমিনেট করেন, সাংবাদিকদেরকে ডমিনেট করেন এভাবেই যাতে সাংবাদিকরা তাদের উপরে পুশ করতে না পারে, বরঞ্চ সাংবাদিকদেরকে ওনারা বলেন লেট মি ফিনিশ। একবারও জয়ের মুখে শুনি নেই যে লেট মি ফিনিশ কথাটা সাংবাদিককে বলেছে, একবারও সে বলেনি, বরঞ্চ সাংবাদিকের উপরে ডমিনেট করা উচিত ছিল। সজীব ওয়াজেদ জয় আনেননি যে বর্তমানে অল ইনক্লুসিভ নির্বাচনটা কেন বর্তমান সরকার ভয় পাচ্ছে। বর্তমান সরকারকে বলা উচিত ছিল যে আওয়ামী লীগ যদি ভুল করে থাকে সেটা সিদ্ধান্ত অবশ্যই জনগণই নেওয়া উচিত, এবং ওনার উচিত ছিল বলা যে যেহেতু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের দল হিসেবে কেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাইছে না। আওয়ামী লীগের ব্যাপারে জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া উচিত, সেটা তো ডেমোক্রেসি। কেন বাংলাদেশে পুলিশ হত্যার ব্যাপারে তদন্ত করার বিষয়টি রুদ্ধদ্বার করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কিন্তু বলা হয়নি। কেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এক্সট্রিমিস্ট গ্রুপগুলো এর ভিতরে ঢুকে আছে, এই প্রটেস্টারদের ভিতরে। এখানে কতগুলো বিষয় এনেছে, যেমন মুক্তর বিষয়টি এনেছে, আরো কয়েকটি আবু সাইদের বিষয়টি এসছে, এবং আরো এসছে এই যে হাদির হত্যার বিষয়টি। জয় বলেছিলেন যে হাদির যে হত্যাকারীকে যার কথা বলা হচ্ছে সে আওয়ামী লীগের কিনা বা কোনো পোস্ট হোল্ড করতে কিনা, এসব বিষয়ে উনি জানেন না। এটা আসলে ভালো ডিফেন্স নয়, বরঞ্চ এটা বলা উচিত ছিল যে শিবিরের অনেক অ্যাক্টিভিস্টকে আমরা দেখেছি যারা ছদ্মবেশে আসলে আওয়ামী লীগে ঢুকেছে। সেই হিসাবে এই যে আওয়ামী লীগ যে যাকে হত্যা করার কথা হাদি যাকে হত্যা করেছে বলে দাবি করা হচ্ছে, ও যদি আওয়ামী লীগের পোস্ট হোল্ড করেও থাকে, প্রথমত সে হত্যা করেছে কিনা তার কোনো ফেয়ার ট্রায়ালের কোনো সিস্টেম বাংলাদেশে এখন আশা করা যাচ্ছে না। দ্বিতীয়ত সে কি আসলে গুপ্ত শিবির কিনা বা অন্য দল কিনা, সেটাই বা কিভাবে বলি যখন কিনা আওয়ামী লীগের ভেতরে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে ঢুকে থাকার ইতিহাস শিবিরের মুখ থেকেই তারা স্বীকার করে। এই কথাগুলো কিন্তু আমরা সজীব ওয়াজেদ জয়ের কথায় আমরা শুনতে পারিনি। এছাড়াও যেই মন্ত্রীর চিটাগাঙে যে মন্ত্রীর কথা বলা হয়েছে, যার 350 বাড়ি আছে, যার কথা বারবার উঠানোর চেষ্টা করেছিল এই আল জাজিরা সাংবাদিক, সেখানে সজীব ওয়াজেদ জয় বলেছিল যে আমি তার ব্যাপারে জানি না, ডিটেলস জানি না। এই কথা না বলে বরঞ্চ বলা উচিত ছিল যে এই সরকারের পতনের ঠিক আগে তো ওই লোকটির কথা আল জাজিরায় এসছে, কিন্তু সেই ব্যাপারে তো কোনো রকম পদক্ষেপ নেওয়ার সময়টি পাওয়া যায়নি। এই বিষয়গুলো কিন্তু আসেনি, এবং বারবার ভারতের দিকে টানা হয়েছে, ভারতের কথা বলা হয়েছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, কবে দিবে না দিবে। এটা বলা উচিত ছিল যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এর ব্যাপার, এবং তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট এর কাছে চাইতে হলে বা কোনো কিছু প্রমাণ করতে হলে সব চাইতে আগে ওয়ান হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। বাংলাদেশের সরকার কি ক্লিন হ্যান্ডস আছে কিনা? এবং আরো যে জিনিসটি বলা হয়নি, স্পষ্ট করে বলা হয়নি, সেটা হচ্ছে বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতাটা কতখানি। এই বিষয়ে কিন্তু স্পষ্ট সজীব ওয়াজেদ জয় প্রশ্ন তোলেনি। সবকিছু বিষয়েই আসলে আমি মনে করি স্পষ্টতার আরো জায়গা ছিল, কিন্তু সজীব ওয়াজেদ জয় যদিও উনি ডিফেন্ড করেছেন মোটামুটি ভালো, কিন্তু উনি এই ইন্টারভিউটা ডমিনেট করতে পারেননি, বা ডমিনেট করতে ওনাকে দেয়া হয়নি। উনি সাংবাদিককে একবারও
থামিয়ে দেননি, যে ওনার কথা সেন্টেন্স যখনই এই সাংবাদিক বাধা দিয়েছে উনি অন দ্য স্পট উনি চুপ হয়ে গেছেন। দিস ইজ নট দ্য ওয়ে টু ডমিনেট অ্যান ইন্টারভিউ, এবং এই বিষয়ে আসলে আরো ট্রেনিং থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এছাড়া ওভারঅল হি ডিফেন্ডেড হিজ পজিশন, এবং বরঞ্চ আমরা ওনাকে বিদেশে অ্যাক্টিভ ভালো দেখেছি, দেশীয় রাজনীতিতে আসলে অন্যরকম গেম, সেটা ভবিষ্যতে আমরা দেখতে পারবো কিনা সেটাই আশা করা যাচ্ছে, যে আমরা কি ওনাকে আওয়ামী লীগের নেতৃত্বে দেখবো কিনা। কারণ সুশিক্ষিত মানুষ সময় ধরে আস্তে আস্তে নেতৃত্বে আসবে, এবং সেটা আমি মনে করি যে কোনো নেতৃত্ব আসার আগে যে কোনো রাজনীতিবিদ, সেটা সজীবজের জয় হোক, তারেকের মেয়ে হোক, যেটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় যে এক লাফে তারা নেতৃত্বে শীর্ষ স্থানে চলে যায়। তবে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাটা একটু ব্যতিক্রম ধর্মী, কারণ এটা আওয়ামী লীগের একটি ফেলার, যে আসলে এই যে সেকেন্ড জেনারেশন যারা কিনা মুক্তিযুদ্ধের পরে, অর্থাৎ শেখ হাসিনার সন্তান প্রজন্ম, খালেদা জিয়ার সন্তান প্রজন্ম, অর্থাৎ আমাদের প্রজন্মে আসলে ক্যারিজমেটিক লিডার বিল্ড আপের ক্ষেত্রে আমাদের আগের প্রজন্ম, অর্থাৎ খালেদা জিয়া প্রজন্ম, শেখ হাসিনা প্রজন্ম, তারা ব্যর্থ হয়েছেন। তাই এই দুর্গতিমূলক অবস্থার সময়ে সজীব ওয়াজেদ নেতৃত্ব বেশ ভালো কাজ দিচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে যে ডক্টর কামাল অথবা যারাই আছেন, যারা শিক্ষিত, তারা অনেকে আছেন যারা কিনা আসলে বিভিন্ন মিডিয়াতে ওনারা ভালো কথা বলেন, কিন্তু তারা মাঠে ঘাটে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে রাজনীতি করার ক্ষেত্রে ততটা পটু হন না। তাই সেই সময়টা সজীব ওয়াজেদ জয়ের আমাদের দেখার আছে ভবিষ্যতে, যদি উনি রাজনীতিতে আসেন তখন দেখা যাবে যে উনি কতটা সফলভাবে সেটা মোকাবেলা করতে পারেন। তবে ওনার বহু বছর বিদেশে থাকাটা আলটিমেটলি দেশের আওয়ামী লীগের নেতৃত্বে, শীর্ষ নেতৃত্বে আসার ক্ষেত্রে কতটা সহায়ক হবে আমি সেটা জানি না, বা আদৌ ওনার কি ইচ্ছা আছে কিনা সেটাও আমি জানি না। তবে ওভারঅল আমি এটাকে 10-এ 5-6 দেব। সম্মানিত দর্শক, একটি ঘরে শত শত পোস্টাল ব্যালট, কয়েকজন মিলে সেই পোস্টাল ব্যালট গুনছেন। খামের উপর লেখা বাংলাদেশের নির্বাচন এবং ঠিকানা লেখা মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি আপনাদের দেখবার সুবিধার জন্য কয়েকটি ভিডিওর লিংক এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি, দেখে নিতে পারেন। যা বলছিলাম, একটি ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, আপনারা এখান থেকে সব লয়া যাঙ্গা, আমরার দরকার নাই, ভিডিও করেন না, ফেসবুকে ছাড়িয়েন না, ভাবমূর্তির ক্ষতি হবে। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়া বন্ধ হয়ে যেতে পারে, এমন বক্তব্য শোনা যায় আরেকজনের কণ্ঠে। অভিযোগ, বাহরাইনে জামাতের এক নেতার বাসায় পোস্টাল ব্যালট গুলো পাওয়া গেছে। বাহরাইনের একাধিক প্রবাসী বাংলাদেশির সূত্রে জানা গেছে, গোটা উপসাগরীয় এলাকার প্রবাসী ভোটারদের সহায়তা করছে বিভিন্ন কমিউনিটি গ্রুপ। প্রবাসী বাংলাদেশিদের অনেকে বিবিসি বাংলাকে জানিয়েছেন, বাহরাইনের হিদ এলাকায় জামাত নেতার বাড়িতে ওই ভিডিও ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন অভিযোগটি খুব একটা গায়ে মাখছে বলে মনে হয় না, কারণ ইসি সচিব আক্তার আহমেদ বলেছেন, প্রবাসী ভোটাররা ব্যালট পাওয়ার আনন্দটুকু ধরে রাখার জন্য ভিডিও করে কেউ হয়তো পোস্ট করেছেন। আবার ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃক কোনো খামি খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হয়নি। কি অপূর্ব বিচার এবং কি অপূর্ব রায়! অর্থাৎ এটা নিয়ে আর কথা না বললেও চলে। তবু অনেকে প্রশ্ন তুলছেন, এটাই কি 12 ফেব্রুয়ারির ভোট? এটাই কি প্রবাসী ভোটের স্বচ্ছতা? নাকি আমরা এমন এক সাজানো নির্বাচনের দিকে এগোচ্ছি যার ফল আগে থেকেই ঠিক করা? কেউ স্বীকার করুক আর না করুক, এই ভিডিও ফাঁস হওয়াটাই আসলে যত নষ্টের মূল। ইউনিক নির্বাচনের ইজ্জতের ফালুদা বানিয়ে ফেলেছে এটা। ফলে এখানে সেখানে তোলপাড় হচ্ছে এবং এই তোলপাড়ের কেন্দ্রে উচ্চারিত হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনূসের নাম
অন্তর্বর্তী সরকারের নাম এবং ঐতিহাসিক নির্বাচন আয়োজনের মাস্টারমাইন্ড নির্বাচন কমিশনের নাম। এদিকে আরেকটা ঝামেলা বাঁধিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি সরাসরি পোস্টাল ব্যালট কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন। তার অভিযোগের তীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দিকে এবং নির্বাচন কমিশনের দিকে। এক্স হ্যান্ডেলে ভিডিও ক্লিপের রেফারেন্স সহ একাধিক পোস্ট করে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাহরাইন, কুয়েত, সৌদি আরব একটি মাত্র ঠিকানায়, মানে সৌদি আরবে এই দেশগুলোতে একটি মাত্র ঠিকানায় শত শত পোস্টাল ব্যালট জমা করা হয়েছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ কারচুপি করার জন্যই, ফল বদলানোর জন্যই, নয়তো একজন ভোটারের ঠিকানায় এত ব্যালট কিভাবে যায়, প্রশ্ন তুলেছেন জয়। সজীব ওয়াজেদ জয় অন্তর্বর্তী সরকারের নির্বাচনী সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রশ্ন করেছেন, এই ব্যালট কি আদৌ নিবন্ধিত ভোটারের হাতে পৌঁছাবে, নাকি এগুলো ব্যবহার হবে নীরবে সব পর্যবেক্ষকের চোখ ফাঁকি দিয়ে, কারণ বিদেশে তো আর পর্যবেক্ষক এগুলো দেখবে না। জয় বলেছেন, কারচুপির জন্য পোস্টাল ব্যালটের আশ্রয় নিয়েছে ইউনূস সরকার। এটাই তাহলে ইউনিক নির্বাচনের শর্টকাট? বিশ্লেষকরা বলছেন, পোস্টাল ব্যালটের অপব্যবহারের মাধ্যমে কারচুপির অভিযোগ প্রতিষ্ঠিত হলে নির্বাচন বিষয়ে জনসাধারণের আস্থা নষ্ট হয়ে যেতে পারে এবং এটা এক পর্যায়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পথ খুলে দিতে পারে। ভয়াবহ খবর। পোস্টাল ব্যালট কেলেঙ্কারির ঘটনার 27 সেকেন্ডের একটি ভিডিওতে নিজেকে জামাতের বাহরাইন শাখার নেতা পরিচয় দিয়ে মোহাম্মদ জয়নুল আবেদিন নামে এক ভদ্রলোক বিবিসি বাংলাকে বলেছেন, কেবল বাহরাইন নয়, গালফভুক্ত সব দেশেই ভোটারদের সহায়তা করছেন তারা। ওই যে কমিউনিটির কথা বললাম, এখানে ভোট জালিয়াতি কিংবা ভোটারদের প্রভাবিত করার কোনো উদ্দেশ্য নেই বলে তিনি দাবি করেন। যদিও বাহরাইনে জামাতের কোনো কমিটি নেই বলে দাবি করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল HM হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, পোস্টাল ব্যালটের ওই ভিডিওর সাথে জামাতের কোনো সংযোগ নেই, এটি অপপ্রচার মাত্র। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলছেন অনেকে। বলছেন, বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে এবং পোস্টাল ব্যালট কেলেঙ্কারির ঘটনা, এই যে নির্বাচনে কারচুপি করা হবে, এই কারচুপি চেষ্টার হিমশৈলের মাথাটা কেবল দেখিয়েছে, টিপ অব দ্য আইসবার্গ। অনেক নির্বাচন বিশেষজ্ঞ বলছেন, এই ঘটনা ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে সাহায্য করবে। জানা গেছে, পোস্টাল ভোট দিতে ইতিমধ্যেই 15 লাখের বেশি ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী, দেশে থাকা সরকারি কর্মচারী, ভোটের কাজে সংশ্লিষ্ট ব্যক্তি এবং কারাবন্দীরা পোস্টাল ভোট দেবেন, মানে যারা এই নির্বাচনের কাজে সংশ্লিষ্ট থাকবেন। নিবন্ধনের হিসাবে এই ভোটাররা মোট ভোটারের 1% সমান বা কিছু বেশি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম বলেছেন, শুরুতেই এমন ঘটনা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। অনেকে ভোট দিতে অনাগ্রহী হয়ে উঠতে পারেন, কিন্তু নির্বাচন কমিশন তা মানবে কেন? কারণ কমিশনের সচিব আক্তার আহমেদ তো বলেছেন, বাহরাইনে 160টি ব্যালট একটি ডেলিভারি পয়েন্টে দেওয়া হয়েছে, সেখান থেকে প্রবাসীরা এগুলো ভাগ করে নিয়েছেন। সমস্যা হলো, ফাঁস হওয়া ভিডিওগুলোই ইউনূসের সততার ধর্মের কল বাতাসে তুমুল ভাবে নাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শতাধিক আসনে পোস্টাল ভোট দিতে গড়ে 5000-এর বেশি ভোটার আবেদন করেছেন। জালিয়াতি যদি হয় তাহলে এই ভোটাররাই ভোটের ফল পাল্টে দিতে পারেন। দর্শক, একবার চিন্তা করুন কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেছেন, যেসব আসনে পোস্টাল ভোট 10,000 বা তার বেশি, সেখানে এই ভোট ফলাফলকে প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। পোস্টাল ভোটের এই বিশ্লেষণ ফল নির্ধারণে নিয়ামক হতে পারে বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারও।
পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে তীব্র আপত্তি জানিয়েছে বিএনপি। বাহরাইনের ঘটনায় তারা উদ্বেগ জানিয়েছে এবং পুনরায় ব্যালট ছাপানোর কথা বলেছে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, ওমানের একটি গ্যারেজে গাড়ির উপর অনেক ব্যালট পেপার রেখে একজন কাজ করছেন, এমন একটি ভিডিও তিনি দেখেছেন এবং বলছেন যিনি কাজ করছেন তার নাম হুমায়ুন কবির এবং সেখানে বসবাসকারীরা জানিয়েছেন তিনি জামাতের কর্মী। বিএনপি নেতাদের দাবি এখন প্রমাণিত হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে এখানে কাজ হয়েছে বা হচ্ছে। এদিকে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট সংগ্রহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কথোপকথনের ভিত্তিতে আবারও অভিযোগ উঠেছে জামাতের সঙ্গে সংশ্লিষ্টরাই প্রবাসীদের বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট সংগ্রহ করেছেন। গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে লিয়াকত নামে একজন ভিডিওতে প্রদর্শিত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওই অডিওতে তাকে বলতে শোনা গেছে তিনি নিজে প্রায় 500-র মতো পোস্টাল ব্যালট সংগ্রহ করেছেন। পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিয়ে এই যে গুরুতর প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলো উঠায় প্রবাসীদের ভিডিও নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। জানি না এই তদন্ত কবে শুরু হবে, কবে শেষ হবে, এর ফলাফল কবে পাওয়া যাবে। প্রবাসীদের ভোট দেশ থেকে দেওয়ারও অভিযোগ উঠেছে। এছাড়া কিছুদিন যাবৎ বোরকা পরা মহিলা দল বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড এবং মোবাইল নম্বর সংগ্রহ করছেন। কিছু কিছু জায়গায় বোরকা পরা মহিলাদের সাথে সাধারণ ভোটারদের কথা কাটাকাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে, প্রচার হয়েছে। কেন এই অনৈতিক এবং বেআইনি কাজ করা হচ্ছে, কে এর জবাব দেবে বা কে এসব রোধ করবে? দর্শক শ্রোতা, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তার বিরুদ্ধে যেন কোনো কারসাজির মাধ্যমে ক্ষমতায় আসার অভিযোগ না ওঠে, এটাই তারা চায়। তাই এখন অপেক্ষা একটাই, উত্থাপিত অভিযোগগুলোর কি যথাযথ তদন্ত হবে, নাকি এই নির্বাচনও ইতিহাসে লেখা হবে আরেকটি সাজানো ভোটের গল্প হিসেবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, দুঃখিত, আমার বেশ ঠান্ডা লেগেছে বলে কণ্ঠস্বরটি হয়তো একটু খারাপ শোনা যেতে পারে।